খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ বুধবার 2রা অক্টোবর। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। অনেকে আবার বলবেন, শ্রীভূমিতে গিয়েও কেন পুজোর উদ্বোধন করলেন না মমতা? জামিনের আশায় জল ঢেলে পার্থকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার অয়নও। বলেছিল দুর্গাপুজো করতে হবে না, তারা তো ফিতে কাটতে চলে গেছে। প্রতিবাদী টলি তারকাদের খোঁচা কল্যাণের। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় 7 সদস্যের বিশেষ কমিটি। রাজ্যের বন্যায় 4068 কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্র। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে পরে অতিরিক্ত সাহায্যের আশ্বাস। পুজোয় নাজেহাল করতে পারে বৃষ্টি। অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে 3টি নিম্নচাপ। মুখ্যমন্ত্রীর থেকে কেন্দ্রীয় তহবিলের 1,17,000 কোটি টাকার হিসেব চাইলেন রাজ্যপাল বোস। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আজ মহালয়া, তাই দেবীপক্ষের সূচনায় দুর্গাপুজোর উদ্বোধন করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে শারদোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই কলকাতা এবং লাগোয়া এলাকার অসংখ্য পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে ছুটতে হয় তাঁকে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমরা যতই আধুনিক হই না কেন, পাঁজে কিন্তু সূর্য চন্দ্র গ্রহ তারা দেখেই স্থির হয়। আমি নাম দিয়েছি উৎসব উৎসারিত। আবার অনেকে বলবেন, আমি পিতৃপক্ষতে পুজো উদ্বোধন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এত বোকা নয়। ধর্ম সম্পর্কে আমার আইডিয়া আছে। দুর্গাপুজোর আবহেও এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে রাজ্যের বন্যায় প্লাবিত এলাকার কথা। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির জলে দক্ষিণবঙ্গ ভেসেছে, উত্তরে ভেসেছে কোশির জলে। সেবা করাই আসল ধর্ম, এটাই আসল পুজো। আজ ফারাক্কা, সুতি, কান্দিতে আরো ত্রাণ যাবে। শুকনো খাবার ও বাচ্চাদের জামাকাপড় পাঠানো হচ্ছে। পরিমাণ মতো খাওয়ার জল পাঠানো হচ্ছে। এদিন পুজো অনুদানের প্রসঙ্গও তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রায় 50,000 ক্লাবকে উৎসাহ দান করেছি। আমি অনুদান বলি না। এই টাকায় কি হবে অনেকে বলেন, বিদ্যুতের বিল এতে হয়। আর সেই কারণেই বাংলার পুজো সমাদৃত বিশ্বজুড়ে। প্রাথমিকে নিয়োগের মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার সিবিআই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পরই ওই মামলায় কেন্দ্রীয় সংস্থাটি তাকে গ্রেফতারের আবেদন জানায়। কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থ ছাড়াও ওই একই মামলায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও গ্রেফতার করল সিবিআই। এদিন অয়ন শীলকে আদালতে পেশ করার পরই সিবিআই তাকে গ্রেফতার করে। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। এবার প্রাথমিক দুর্নীতি মামলাতেও গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। এর আগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এবার সিবিআই এর হাতে গ্রেফতার হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই একই মামলায় গ্রেফতার অয়ন শীলও। প্রায় 1.5 বছর আগে নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 22 জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে ইডি অভিযান চালায়। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ ও বেলঘুরিয়ার ফ্ল্যাটে ইডি হানা দেয়। টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি 21,90,00,000 টাকা নগদ উদ্ধার করে। একই সঙ্গে বিদেশি মুদ্রা ও সোনার গয়না উদ্ধার হয়। নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে 23 জুলাই পার্থ ও অর্পিতাকে ইডি গ্রেফতার করে। এরপর 27 জুলাই বেলঘুরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসনে অর্পিতার নামে থাকা 2টি ফ্ল্যাটে ইডি অভিযান চালিয়ে 27,90,00,000 টাকা নগদ উদ্ধার করে। সঙ্গে প্রচুর গয়না উদ্ধার হয়। ইডির দাবি, অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে মোট 49,80,00,000 টাকা নগদ এবং 5,08,00,000 টাকার গয়না উদ্ধার হয়েছে। 7টি বিদেশি মুদ্রাও উদ্ধার হয়। ইডির দাবি অনুযায়ী সোনা দানা ও ফ্ল্যাট বাড়ি মিলিয়ে প্রায় 60 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এসএসসি নিয়োগের মামলায় সিবিআই পরবর্তী সময়ে পার্থ অর্পিতাকে গ্রেফতার করে। এবার প্রাথমিকে নিয়োগের মামলায় তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে 2023 সালের মার্চে তৎকালীন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়নকে ইডি গ্রেফতার করে।
আরজি করের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার পর 54 দিন অতিক্রান্ত। সুবিচার আর সুরক্ষার দাবিতে ফের পূর্ণ কর্মবিরতিতেই জুনিয়র ডাক্তাররা। মহালয়ায় চিকিৎসকরা মহা মিছিলের ডাক দিয়েছেন। উৎসবের মরশুমেও সবার কণ্ঠে একটাই স্বর, জাস্টিস অফ আরজি কর। গতকাল মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের নাগরিক মিছিলে হাঁটছেন হাজার হাজার মানুষ। বিদ্রোহের আঁচ নেভেনি, ফের প্রমাণিত। আজ বুধবার মহালয়ার দিন জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মহামিছিল এবং সমাবেশ চলবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। জুনিয়র ডাক্তারদের সেই মিছিলে হাঁটবেন সিনিয়ররাও। সোমবার হাইকোর্টের রায়ে ফের মুখ পুড়েছে রাজ্য সরকারের। স্বভাবতই এই ঘটনায় চাপে মমতা সরকার। এর মাঝেই ফের বেফাঁস কল্যাণ। আরজি কর ইস্যুতে এবার কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা। তাদের পূর্ণ কর্মবিরতি নিয়ে তোপ দাগলেন সাংসদ। তিনি কড়া ভাষায় বলেন, বাংলাকে শোকস্তব্ধ করে দিতে চেয়েছিল, জবাব দিয়ে দুর্গাপুজো হবে। সাংসদ একজন দুধে আইনজীবীও। তিনি এবার ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারা লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ চাপ দিয়ে সুপ্রিম কোর্টকে তাদের রাস্তায় আনতে পারবে বলে মনে হয় না। ওরা ঘোমটার আড়ালে রাজনীতি করছে। সিপিএম ডিএসওর লোক আছে, বিচার আমরাও চাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রতি অবিচার করে বিচার হয় না। হাসপাতালের লাইভ স্ট্রিমিং করুক, মানুষ দেখুক ডাক্তাররা কি করছে। দুর্গাপুজো বন্ধ করে রোজগার বন্ধ করে দিতে চেয়েছিল। কর্মবিরতি না কাজ করা কতটা অধিকারের ব্যাপার সে নিয়ে প্রশ্ন আছে, কিন্তু জুনিয়র ডাক্তারদের তুলোধনা করেই চুপ থাকেননি কল্যাণ। তার নিশানাতে টলিপাড়ার প্রতিবাদী মুখরাও। তিনি বলেন, যারা বলেছিল দুর্গাপুজো করতে হবে না তারা তো ফিতে কাটতে চলে গেছে। কলকাতায় যারা আছে তারা আনন্দ ফুর্তি করবে না, শোকস্তব্ধ হয়ে থাকবে। যদিও ব্র্যান্ড প্রমোশন কিংবা পুজোর ফিতে কাটা অভিনেতা অভিনেত্রীদের রুটি রোজগারের মধ্যেই পড়ে। তা সত্ত্বেও এই বছর পুজোর সব ধরনের প্রচার কাজ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। জানিয়েছেন এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত। মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোহিনী সরকারকে বেশ কিছু বিজ্ঞাপনী প্রচারে অংশ নিতে দেখে ট্রোল করতে ছাড়েনি শাসক দলের নেতা থেকে সমর্থকরা। স্বস্তিকা মুখোপাধ্যায়ও টেক্কার প্রচারে ট্রোলড হয়েছেন। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা যে রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় প্রথমেই রয়েছে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত তার নির্দেশকেই অগ্রাধিকার দিল স্বরাষ্ট্র দপ্তর। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে মাথায় রেখে 7 সদস্যের বিশেষ সিকিউরিটি অডিট কমিটি গঠন করা হলো। কি কাজ করবে এই কমিটি? প্রত্যেক মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির যে সমস্ত এলাকাকে মারাত্মক বলে মনে করা হবে সেগুলোকে চিহ্নিত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা কর্মী সেসব জায়গায় মোতায়েন করা হবে। প্রতিটি ঘটনার মূল্যায়ন করা হবে এবং হাসপাতালের কর্মীদের মধ্যে নিরাপত্তা সেলফ সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করবে এই কমিটি। কলকাতা পুলিশের আওতায় আসছে 5টি মেডিকেল কলেজ, বাকি 23টি মেডিকেল কলেজই জেলায়। এগুলি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য জেলা শাসকের নেতৃত্বে জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং জেলার মেডিকেল কলেজগুলির প্রিন্সিপাল ও উপাধ্যক্ষদের যুক্ত করা হবে। সরকারি আদেশনামায় বলা হয়েছে, নতুন কমিটিতে যারা থাকবে তারা হলেন যুগ্ম কমিশনার কর্নেল নভেন্দর পাল সিং, ডিআইজি জয় বিশ্বাস, ডেপুটি কমিশনার পুষ্পা সহ আরও 3 জন। সোমবার সুপ্রিম কোর্টের পর জিবি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। 8 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। জুনিয়র চিকিৎসকদের কথায় রাজ্যের তরফে নিরাপত্তার আশ্বাস মিলেছে ঠিকই, কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করেনি সরকার। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনাকে তুলে ধরে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন তারা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য অডিট কমিটি গড়ল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বন্যায় 4068 কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যে বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে। সেই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে বন্যা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুমোদনও দেওয়া হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, 14টি বন্যা বিধ্বস্ত রাজ্যকে 5858.60 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অগ্রিম হিসেবে এই টাকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রকে 1492 কোটি টাকা, অন্ধ্রপ্রদেশকে 1036 কোটি টাকা, অসমকে 716 কোটি টাকা, বিহারকে 655.60 কোটি টাকা, গুজরাটকে 600 কোটি টাকা, হিমাচল প্রদেশকে 1089.20 কোটি টাকা, কেরলকে 1045.60 কোটি টাকা, মণিপুরকে 60 কোটি, মিজোরামকে 21.60 কোটি টাকা
নাগাল্যান্ডকে 19.20 কোটি টাকা, সিকিমকে 23.60 কোটি টাকা, তেলেঙ্গানাকে 416.80 কোটি টাকা, ত্রিপুরাকে 25 কোটি টাকা, পশ্চিমবঙ্গকে 468 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি বছর বর্ষায় ভারী বৃষ্টি, বন্যা, ধ্বংসের কারণে ক্ষতির মুখে পড়েছে এই রাজ্যগুলো। সে কারণেই অনুদান ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুরে ক্ষয়ক্ষতি পরখ করে দেখার জন্য দল পাঠিয়েছে কেন্দ্র। শীঘ্রই বিহার এবং পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দল পাঠানো হবে। নিয়ম মেনে ওই দলের পাঠানো রিপোর্ট দেখে বিবেচনা করা হবে যে রাজ্যগুলিকে অতিরিক্ত সাহায্য দেওয়া হবে কিনা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি বছর 21টি রাজ্যকে বিপর্যয়ের ক্ষতিপূরণ হিসেবে মোট 16,958 কোটি টাকা দেওয়া হয়েছে। SDRF থেকে 21টি রাজ্যকে 9,044.80 কোটি টাকা দেওয়া হয়েছে। NDRF থেকে 15টি রাজ্যকে 4,528.66 কোটি টাকা দেওয়া হয়েছে। স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড থেকে 11টি রাজ্যকে 1,385.45 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর্থিক সাহায্য ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, সেনা, বায়ুসেনার দল পাঠানো হয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশের এক আবহাওয়া গবেষক জানিয়েছেন, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে, তবে তা বোঝা যাবে 5ই অক্টোবরের পর। ফলে পুজোর দুর্ভোগ বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়াবিদদের দাবি, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 3টি নিম্নচাপ। ফলে পুজোয় নাজেহাল হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বাংলাদেশে মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, মাসের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 2-4 দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারা দেশে 3 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকবে। এদিকে কলকাতায় আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, আবহাওয়ার যা গতি প্রকৃতি তাতে 10ই অক্টোবর অর্থাৎ সপ্তমীর আগে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হবে। সপ্তমী থেকে একাদশী অর্থাৎ 13ই অক্টোবর পর্যন্ত বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, 6ই অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ওই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ওই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে 5 থেকে 9ই অক্টোবর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। পুজোর দিনগুলোর জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 10 থেকে 13ই অক্টোবর রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, পুজোর দিনগুলির জন্য আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে 3রা অক্টোবর। দিন কয়েক পরেই দুর্গাপুজো। বাঙালির সব থেকে বড় উৎসবের আগেও কি মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল সংঘাত চলবে? সেই ইঙ্গিত আরো জোরালো হচ্ছে, কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস টাকার হিসেব চেয়েছেন। কেন্দ্র থেকে বিভিন্ন খাতে 2023 থেকে 24 অর্থবর্ষে টাকা এসেছে, সেই টাকার খরচের হিসেব চেয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই হিসেব চাওয়া হয়েছে বলে খবর। 1.17 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় খাতে রাজ্যে এসেছে। সেই টাকা 2023 থেকে 24 সালে কিভাবে ব্যবহার বা খরচ হয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছেন রাজ্যপাল বোস। শুধু তাই নয়, রাজ্য সরকার বিভিন্ন সভায় বেশ কয়েকটি ক্যাগ রিপোর্ট জমা দেয়নি, সেই কথাও উল্লেখ আছে বলে খবর। বিধানসভায় কয়েকটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট জমা না দেওয়ার সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন হয়েছে, একথাও শোনা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে 2023 থেকে 24 আর্থিক বছরে কেন্দ্রীয় তহবিলের 1.17 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই তহবিলের ব্যাপক অপব্যবহারের অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি একাধিক আর্থিক ঝুঁকি এবং জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনার মুখোমুখি হচ্ছে, এই কথাও সূত্র মারফত জানা গিয়েছে। তার চিঠিতে গভর্নর 2018 থেকে 19 সালে আনুমানিক 33,500 কোটি টাকা থেকে 2022 থেকে 23 সালে প্রায় 49 কোটি টাকার রাজস্ব ঘাটতি সহ বেশ কয়েকটি বিষয়ও তুলে ধরেন, যেখানে জিডিপি ঋণ অনুপাত 35.69% থেকে বেড়েছে। একই সময়ের মধ্যে 37% বেশি। বোস উল্লেখ করেছেন, রাজ্য সরকার ঋণ পরিশোধের জন্য পাবলিক ঋণের প্রাপ্তির উল্লেখযোগ্য অংশ ব্যবহার করে 2021-22 থেকে 2022-23 পর্যন্ত। তিনি আরও উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 6টি রিপোর্ট রাজ্য বিধানসভায় উপস্থাপন করা হয়নি, যার মধ্যে রয়েছে কমপ্লায়েন্স অডিট রিপোর্ট 2020-2021, স্টেট ফিন্যান্সেস অডিট রিপোর্ট 2021-2022, পারফরম্যান্স এবং কমপ্লায়েন্স অডিট রিপোর্ট 2021-2022, স্টেট ফিন্যান্সেস অডিট রিপোর্ট 2022-2023, সর্বশেষ
সর্বশেষ রাজ্যপাল রাজ্য সরকারকে আর্থিক ও স্বচ্ছতা বজায় রাখতে এবং মন্ত্রিসভার সামনে তা উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।